সতর্ক হন। অপপ্রচার, নিজে প্রধানমন্ত্রী হয়ে জনগণকে ওন না করে জনগণের বিরুদ্ধে অপপ্রচার করার কালচার বন্ধ করুন, এই বক্তব্য বন্ধ করেন। একজন প্রাইম মিনিস্টারের যেই লেভেলের জ্ঞান থাকা দরকার বা বিচক্ষণতা থাকা দরকার, তার 100 ভাগের 2 ভাগও যদি থাকতো তাহলে সে বুঝতে পারতেন যে জামাত ইসলামী একটি ইসলামী দল, তারা কখনো মদ সিগারেটের দাম বাড়ানোর প্রতিবাদ করবে, তাও আবার ব্যানারে লিখে, এটা হইতে পারে না। আজকে আমাদের বাচ্চাকে একটা ডেট ছিল ডাক্তার দেখানোর, সেই ডাক্তারকে দেখানোর কথা যে ডাক্তারের অধীনে আমার বাচ্চা 10 দিন যাবৎ এনআইসিইউতে ছিল। ডাক্তার আব্দুল মান্নানকে দেখানোর কথা। অর্থাৎ এনআইসিইউর বাচ্চাদের এনআইসিইউ থেকে ছেড়ে দেওয়ার পর তাদের আপডেট কি হচ্ছে, তাদের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এটি আবার ওই ডাক্তারকে দেখাইতে হয়, তার পর্যবেক্ষণে থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ডাক্তার রোগীর অবস্থা জানেন, তো তিনি রোগীকে এক পলক দেখে বুঝতে পারেন যে আসলে এই রোগীকে কি দেওয়া হয়েছে এবং তার আসলে কি কি সমস্যা এবং কি কি সমস্যা থাকতে পারে বা হতে পারে। মেডিকেল একটা আসলে ধারাবাহিক প্রক্রিয়া। অনেকে মনে করেন আজকে এক ডাক্তার দেখালাম, কালকে এক ডাক্তার দেখালাম, অনেকে এই ভুলটা করেন, কিন্তু এটা আসলে নয়। যিনি দেখছেন তাকে নিয়মিত দেখালে রোগের জন্য সুবিধা, ডাক্তারের জন্য সুবিধা। মেডিকেল একটা হিস্ট্রি থাকে, যেটা আমাদের বাংলাদেশে নেই। বিএনপি অতীতে অনেক কথা দিয়েছে, তার মধ্যে মেডিকেল কার্ড, মেডিকেল হিস্ট্রি, রেকর্ড, এরকম এতজনের জন্য এতজন ডাক্তার, এরকম অনেক কিছু বলেছে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম বিএনপি ক্ষমতায় আসার পর মেডিকেলগুলোর অবস্থা একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। যেসব জায়গায় সরকারি হসপিটালগুলোতে আগে স্বাস্থ্যসেবা মোটামুটি পাওয়া যেত, ডাক্তার পাওয়া যেত, পরীক্ষাগুলো অন্তত কম খরচে করা যেত, সেইগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। আমি আমার জেলার যে সদর হসপিটাল, সেখানে গিয়ে দেখলাম যে কোনো পরীক্ষাই সেই অর্থে আর নেই। যেটাই বলি সেটার এই সমস্যা, ওই সমস্যা, এইটা সেটা দেখায় রোগীদেরকে পার করা দেয়, এবং সেখানে দালাল উপস্থিত থাকে, বলে যে অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান বা এখানেই রক্ত দিয়ে যান, এত টাকা, এত কম খরচে পরীক্ষা করায় দিব। কম খরচ মানে 500 টাকা নিচে কোনো মানে পরীক্ষা নাই। যেখানে সরকারি পরীক্ষাগুলো 30 টাকা থেকে 150 টাকার মধ্যে হয়, সেগুলো সেখানে 500 থেকে 1200, 1500, 2000, 3000 পর্যন্ত আছে। তো এই যে সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা হঠাৎ করে যে ধ্বংস হয়ে গেছে বিএনপির ক্ষমতা গ্রহণের পরপরে, এর কারণ হচ্ছে যে হাসপাতালগুলোতে সবাই জেকে বসেছে যে আমাদের সরকার আসছে, এখন আমরা লুটপাট করে যেভাবে খুশি তাই করবো, যা খুশি তাই করবো। এবং সেখানে আগের যে সমীহ করাটা বা সম্মান করা, বা মানে একজন রোগীর স্বজন গেলে তাকে অন্তত মানে দুর্নীতি করার সময় যে ভয় পাওয়াটা, সেই ভয় ভীতি তাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল। কারণ সরকার তাদের এখন আর কোনো কিছুকে তারা পরোয়া করে না, যা খুশি তাই করতে পারে। আমাদের চোখের সামনে দেখলাম রোগীকে সরকারি হসপিটালে তাদের রক্ত নিচ্ছে, তাদের মলমূত্র, বিভিন্ন পরীক্ষার জিনিসপত্র, স্টুল নিচ্ছে, নিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদেরকে পরীক্ষা বলা হচ্ছে যে এটা বাইরে থেকে করে আপনাদেরকে দেওয়া হবে, এই সরকারি হসপিটালে পরীক্ষা নেই। এই হচ্ছে সরকারি হসপিটালের পরিস্থিতি। ডাক্তার দেখাতে গেলে অমুক ডাক্তার আজকে নেই, তমুক ছুটিতে, আপনি অমুককে দেখান, অমুক ডাক্তার অমুক জায়গায় বসান। যে ডাক্তার এখানে ছুটিতে আছেন, দীর্ঘকালীন ছুটিতে আছেন, সে ডাক্তার অন্য জায়গায় বসছেন এবং মানে চিকিৎসা করছেন। কিন্তু বিষয়টা হলো যে তিনি এখান থেকে ছুটি নিয়েছেন যাতে এই রোগীরা তার কাছে যেতে বাধ্য হয়, তার চেম্বারে যেতে বাধ্য হয়। কারণ কেউ 5 টাকা দিয়ে যদি ডাক্তার পায়, কেন সে 1000 টাকা দিয়ে, 700 টাকা দিয়ে ডাক্তার দেখাবে? তো 8 দিনে আমার বাচ্চাকে যখন বলা হলো যে 7 দিন পর এনআইসিইউর ডাক্তার যিনি দেখেছেন এতদিন, যার তত্ত্বাবধানে ছিল আপনাদের বাচ্চা, তাকে আবার আরেকবার দেখাবেন, এর মধ্যেই সরকার 8 দিনের লাইসেন্স বাতিল করে দিল। আমরা অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি যে আমাদের বাচ্চা এখন কোথায় দেখাবো, কিন্তু সবচেয়ে নিরাপদ হচ্ছে যিনি এতদিন দেখেছেন, এনআইসিতে ছিল, যার তত্ত্বাবধানে, তাকে দেখানোটাই। তাকে আমরা এখন কোথায় পাবো? শেষ পর্যন্ত আমরা 8 দিন আজকে নিয়ে গেলাম। বাচ্চার মায়ের অসুস্থতা ছিল, তার বুকে একটু ব্যথা ছিল, সেটাও আগে যে ডাক্তার দেখেছেন বা গর্ভবতী প্রসব পরবর্তী সেবা যারা দেয় 8 দিনের, এরকম একটা সেকশন আছে, সেখানে আমরা দেখাতে পারতাম, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, কারণ অলরেডি সেবা বন্ধ করে দিয়েছে সরকার। আমরা এই রোগীদেরকে এখন কোথায় নিয়ে যাব? বের হওয়ার পথে সাংবাদিকরা ধরেছে, জিজ্ঞেস করেছে ঢাকা মেডিকেল, কিন্তু ঢাকা মেডিকেলের সেবার খবর তো আমরা জানি। আমার ভাগ্নিকে নিয়ে গেছিলাম, ডেঙ্গু হয়েছে পরে, খুব সুন্দর সেবা, অনেকগুলো ওষুধ ফ্রি পাওয়া যায়, খাবার ফ্রি পাওয়া যায়, বেড ফ্রি, অল্প খরচে সেবা হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন,
আমার ভাগ্নিকে হঠাৎ করে দেখলাম ডাক্তার কিছু পরীক্ষা দিচ্ছে, একটা বা দুইটা পরীক্ষা দিছে। দেওয়ার পরে একটু পর ডাক্তারের সঙ্গে কিছু ছেলেপেলে এসে ফুসুর ফুসুর করে কানে কানে কিন্তু কি বলবো, বলার পর ডাক্তার আবার কাগজটা নিয়ে 4-5টা পরীক্ষা দিয়ে দিলেন। তো ব্যাপারটা দেখে আমার একটু সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পর আমি পরে ডাক্তারের সঙ্গে আবার দেখা করলাম। দেখা করে বললাম যে এই পরীক্ষাগুলো কি করা জরুরি? ডাক্তার বলেন না, এগুলো পরীক্ষা করা জরুরি না, যদি করতে চান করতে পারেন। কেন এটা জিজ্ঞেস করলাম? কারণ ডাক্তার ওইগুলো লেখার পর পরে আমার কাছে একজন দালাল এসে বলতেছে যে এই পরীক্ষাগুলো আমাদের একটা জায়গা আছে, অমুক জায়গায় যদি যান, আমার রেফারেন্সে যান, আপনাকে কম খরচে পরীক্ষাগুলো করাবে। এর মানে হচ্ছে যে একজন ডাক্তারকে দিয়ে সে তার মার্কেটিংটা করাইলো, অর্থাৎ পরীক্ষাগুলো নেওয়া হলো যে এই পরীক্ষাগুলো করতে দেন, দিলে আমার ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবো, আপনি এখানকার পার্সেন্টেজ পাবেন। তো এই হচ্ছে ঢাকা মেডিকেলের ডাক্তারদের অবস্থা। কারণ তারা সাহস করে যে এদের বিরুদ্ধে যাবেন, এই দালাল চক্ররা পুরো হাসপাতাল জুড়ে এমনভাবে কিলবিল করে এবং রাজনৈতিকভাবে এরা এত ক্ষমতাবান, যে কোনো মুহূর্তে ডাক্তারদের বিরুদ্ধে যে কোনো ধরনের মব সৃষ্টি করতে পারে এইসব লোকজন। তো এরকম একটা অভিজ্ঞতা হওয়ার পরে সেই মেডিকেলে যাওয়ার পর আমার বাচ্চাকে কি টেস্ট দিবে, কি করবে না করবে, ওই দালালদের খপ্পরে পড়ে ডাক্তাররা, সেটা আমরা খুব ভালো করে বুঝি এবং জানি। ঘন্টার পর ঘন্টা পড়েছিল, যদি বেড পান চিকিৎসা হবে, না হলে মানে যে অরাজক এত মানে রোগী সেখানে যায়, তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে তো ডাক্তাররা হিমশিম খায়, নার্সরাও হিমশিম খায়, এবং কোনো জবাবদিহি তো নাই। সেখানে মানুষ ঢুকতেছে, মৃত অবস্থায় বের হচ্ছে, কার কি দেখলো না দেখলো। মানুষ তো প্রাইভেট হসপিটালে যায় একটু ভালো সার্ভিসের জন্য। তো যদি সরকারি হসপিটালগুলো সেবা দিতেই পারতো, তাহলে তো কেউ আসলে প্রাইভেট হসপিটালে যেত না। এরকম একটা অল্প খরচের মানে মধ্যবিত্তদের জন্য এরকম একটা হাসপাতালের সেবা কার্যক্রম হঠাৎ করে বন্ধ করে দিয়ে সরকার মূলত জনগণের উপর চরম একটি জুলুম চাপিয়ে দিলেন। অনেক লোকজন আসছে, রোগীর আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে বলতেছে যে আমরা এখন কোথায় যাব, কারণ এই সার্ভিস আমরা এই মূল্যে আর কোথাও পাবো না। ইদানিং আমরা দেখলাম যে অনলাইনে বেশ কিছু হসপিটালের মানে হঠাৎ গজিয়ে ওঠা হসপিটালের বিজ্ঞাপন শুরু হয়েছে। তারা বিজ্ঞাপন দিচ্ছে, মানে 8 দিনের রোগীদেরকে তারা নিতে চায়, কিন্তু তাদের যে খরচ, ধরেন স্কয়ার টয়লেট্রিজ এরাও বিজ্ঞাপন দিচ্ছে। তো স্কয়ারে কি এই 8 দিনের শিশুরা বা 8 দিনের মায়ের আগে কি সেই সেবা পেতে পারবে? এই কষ্টে, এই খরচে কি সেই সেবা পাবে না। তো সরকারের উচিত ছিল, এই সরকারকে বলে আসলে লাভ নেই, যদি এই সরকার যেহেতু একটা রাজনৈতিক সরকার, এই সরকার এগুলো পরিকল্পিতভাবে করছে, কিছু প্রতিষ্ঠান তারা ধ্বংস করবে তাদের কিছু লোকদের সুবিধা করে দেওয়ার জন্য, কিংবা এই মন্ত্রী হয়তো কোনো মেডিকেলের কাছ থেকে তাদের সুপারিশে, সাংবাদিকদের সুপারিশে বা যে কোনো কারণেই হোক, কোনো এক কারণে তারা এখন এটার উপর ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু অ্যাকচুয়াল সরকার যারা জনগণ বান্ধব সরকার, তাদের কাজ হচ্ছে যখনই জনগণ কোনো বিপদে পড়বে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যেমন ওখানে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া, যাতে রোগীদেরকে নিয়ে নেওয়া যায়, আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন মানে মেডিকেল ইউনিট রাখা। হতে পারে যে ভ্রাম্যমাণ হাসপাতালও তারা রাখতে পারতেন সরকার, যে ঠিক আছে এখানকার রোগীদেরকে সেখানে সরিয়ে না যায়, কিচ্ছুরই ব্যবস্থা করেন নাই। এই যে আজকে প্রতিদিন অন্তত 900 থেকে 1000 রোগী আউটডোরে দেখে হচ্ছে এই হাসপাতালটি, 8 দিন মগবাজার হাসপাতালটি, কিন্তু সেখানে এই 1000 এই রোগী এখন কোথায় যাচ্ছে? দেখবেন যে বিভিন্ন দামি দামি হাসপাতালে যাচ্ছে, তারা গলা কাটা জবাই হয়ে আসতেছে। সরকারের সেদিকে খেয়াল নেই, বরং সরকার এটাই চেয়েছে। এবং ওই যে বললাম না, কিছু হাসপাতাল এখন নতুন করে বিজ্ঞাপন দিচ্ছে এই রোগীদেরকে তাদের হাসপাতালে যাওয়ার জন্য, গেলেই তো জবাই করতে, স্লট করতে তাদের সুবিধা হবে। এই যে এই সরকার যে কত দায়িত্ব জ্ঞানহীন, তার আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই। আজকে তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম, সে বক্তব্যে সে বলছে বিরোধী দল নাকি মদের দাম বাড়ানোর কারণে এই সরকারের বিরোধিতা করতেছে। তো এইটা কোত্থেকে আসছে এই সংবাদটা? মানে তারেক রহমান কেন এই কথাটা বলছেন? তারেক রহমান তিনি সোশ্যাল সাইটে দেখেছেন যে জামাত ইসলামের যে বাজেট বিরোধী যে সমাবেশ ছিল, মিছিল ছিল, সেই মিছিলের সামনে একটা ব্যানার ছিল, সেই ব্যানারের সামনে লেখা আছে মদ সিগারেটের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। তো তার মিনিমাম আক্কেল জ্ঞান যদি থাকতো, একজন প্রাইম মিনিস্টারের যেই লেভেলের জ্ঞান থাকা দরকার বা বিচক্ষণতা থাকা দরকার, তার 100 ভাগের 2 ভাগও যদি থাকতো,
তাহলে সে বুঝতে পারতেন যে জামাত ইসলামী একটি ইসলামী দল, তারা কখনো মদ সিগারেটের দাম বাড়ানোর প্রতিবাদ করবে, তাও আবার ব্যানারে লিখে, এটা হইতে পারে না। কিন্তু তিনি বক্তব্যে বললেন যে জামাত ইসলাম এই কাজটা করতেছে, যে কেন মদের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, সেজন্য নাকি জামাত প্রতিবাদ করছে। তো ওই যে ব্যানারে কিন্তু লেখা ছিল নিত্যপণ্য মানে জ্বালানি এবং এসবের দাম বৃদ্ধির প্রতিবাদে, কিন্তু সেইটাকে বিএনপির সুশীল গ্রুপ, মিডিয়া গ্রুপ ওইটাকে এডিট করেছে, এডিট করে সেখানে লিখে দিয়েছে মদ ও সিগারেটের দাম বৃদ্ধির প্রতিবাদে। তো এই যে এডিট করা, এই সামান্য মানে এডিট করা জিনিসটাও তারেক রহমান বুঝতে পারেন না। তিনি তার বক্তব্যে বলে দিলেন, বিরোধী দলকে অপবাদ দিয়ে দিলেন যে তারা এটা করছে। একটু পরে তো প্রমাণ হয়ে যাবে। জামাত ইসলাম এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, যে আপনি সমস্ত মিডিয়া আপনার দখলে রাখলে কোনো লাভ নাই। একটু পরে আপনি টের পাবেন। আমরা গতকাল যখন এই পোস্টার দেওয়া হয়েছে, তখনই জামাত শিবিরের লোকেরা বা বিভিন্ন জনেরা এটা ফ্যাক্ট চেক করে দেখছেন যে আসলে ব্যানারে এটা লেখা ছিল না, ব্যানারে লেখা ছিল কি, সেটাও তারা দেখাই দিচ্ছেন। আমরাও আপনাদেরকে এটা দেখাইতে পারবো। কিন্তু তারেক রহমানের কাছে এই সংবাদটা পৌঁছায় যে আসলে এটা এডিট করা, হয়তোবা তারই উপদেষ্টা জাহিদুর রহমানরা এটা করেছেন, বা অমুক করেছেন, তমুক করেছেন, তার মিডিয়া উইংস করেছেন। কিন্তু কি করলেন? তাকে বলদ প্রমাণ করে দিলেন যে আপনি প্রধানমন্ত্রী, আপনি একটা মানে গর্দভের মতো কাজ করেছেন, কারণ আপনি বোঝেনই নাই যে এটা আসলে জামাতের ব্যানারে লেখা ছিল না, এবং কখনোই তারা এরকম লেখা দিয়ে এরকম প্রতিবাদ করবে না। তারা নিত্যপণ্যের দাম, জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেছে। এটা আপনি যে মিসগাইড হলেন আপনার লোকদের দ্বারা, আপনার লোকদের অপপ্রচার দ্বারা, এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা দ্বারা আপনি আপনার নিজের সম্মানটা হারাইলেন। আপনি যে প্রধানমন্ত্রীর মতো একটা জায়গায় বসে আছেন, আপনার বিরোধী দল কারা, আপনার সেই প্রতিপক্ষ কারা, তাদের ব্যাপারে আপনার যে ধারণা, আপনি সেখানে একটা গোল খেয়ে গেছেন। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে আপনি একটা গোল খেয়ে গেছেন। আপনার মিনিমাম এই চেতনাটুকু নাই, চৈতন্যটুকু নাই যে আপনার বিরোধী দলরা এরকম একটি ব্যানার তৈরি করতে পারে কি পারে না। নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছেন, নিজেকে এতটা অজ্ঞ, মূর্খ এবং মানে বিবেচনাহীন মানুষ হিসেবে আপনি নিজেকে প্রমাণ করে ফেলেছেন। আপনার প্রতি এই দেশের মানুষ আর কিভাবে আস্থা রাখবে? যেই মানুষকে একটা মানে এডিটিং ছবি বিভ্রান্ত করতে পারে, সেই মানুষকে তো যে কেউ বিভ্রান্ত করে যে কোনো ধরনের মব সৃষ্টি করা বা যে কোনো ধরনের তার দ্বারা মানে ভুল সিদ্ধান্ত নেওয়া হইতে পারে। আপনার বিচক্ষণতা হচ্ছিল সেই লেভেলের যে না, আমার প্রতিপক্ষ জামাত ইসলাম বা বিরোধী দল এতটা এইরকম কোনো দল নাই যে তারা মদের দাম বৃদ্ধির প্রতিবাদ করবে। এর মধ্যে নিশ্চয় অন্য কিছু আছে। আপনাকে যারা এই যে বিভ্রান্ত করলো, আপনি কি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। কারণ আপনি নিজেও হয়তো এই বিভ্রান্ত করার কাজটাতে সফল হতে চান। কেন চান? যে কিছু একটা তো লাগবে বিরোধী দলের সমালোচনার জন্য। আপনি বলছেন বাজেট গণবিরোধী নয়, বাজেট সেই বাজেট অবশ্যই গণবিরোধী যে বাজেটের পর জিনিসপত্রের দাম কমে। আপনি বলছেন যে শুল্ক বাদ দেওয়া হয়েছে, কমানো হয়েছে। আদৌ শুল্ক কমানোর ফলে কোনো জিনিসের দাম কি আপনি কমাইতে পারবেন? দাম কমে কখনো বাংলাদেশে? আপনি আসার পর জ্বালানির মূল্য যেভাবে বেড়েছে, এক কারেন্ট বিল যেটা বেড়েছে, তাতেই তো মানুষের নাভিশ্বাস হওয়ার মতো অবস্থা। তেলের দাম, আন্তর্জাতিক বাজারে তেলের দাম গতকালও আমরা দেখলাম কমেছে। আপনি কি কমাইছেন? এক তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তো সব জিনিসের দাম বাড়ে। তাহলে আপনি যে দাবি করতেছেন যে আপনি জিনিসপত্রের দাম করার জন্য শুল্ক বাদ দিয়েছেন, দেখেছি বাদ দিয়েছেন, কমাইছেন, কিন্তু জিনিসপত্রের দাম কি আপনি কমাইতে পারছেন না পারবেন? এরপর আপনি কর আরোপ করতেছেন এমন এমন জায়গায়, অর্থাৎ পুরো কর আপনার এই চাপের মুখে পড়বে। তারপরে আবার দেখেন ব্যাংক থেকে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা হচ্ছে যে দেশ চালাবে। তাহলে ব্যাংকে যে ঋণ নিয়ে আপনি দেশ চালাবেন, ব্যাংকে যে আমানতকারীরা আমানত রাখবে, ব্যাংক যে আরেকটা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে দেশকে শিল্পোন্নয়ন করবে, কিভাবে করবে? যদি ব্যাংক থেকে বছরে আপনার 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ নেন, এবং জনগণ যখন জানবে যে আপনি সরকার হয়ে জনগণের টাকা নিয়ে নিচ্ছেন, তখন জনগণ কিভাবে আপনাকে সহযোগিতা করবে বা ব্যাংকে টাকা রাখবে, বা জনগণের কাজের সময় তারা টাকাটা কোথায় পাবে? এটা জানার পর জনগণ ব্যাংকে টাকা রাখতে আস্থা পাবে? ব্যাংকটাকে তো নিজের লোক বসানোর জন্য ধ্বংস করেই দিলেন। এখন সামনের দিনগুলোতে যদি লোকজন আরো টাকা তুলে ফেলে, আপনি ব্যাংক থেকে লোন নেওয়া তো দূরের কথা, ব্যাংক চালাইতে হলে তো আপনার বাংলাদেশ ব্যাংক থেকে লোন দিয়ে চালাইতে হবে। এক লোকের বিয়ে, তার মেয়ের বিয়ে, সে তার টাকা তুলতে পারতেছে না, তার লাগবে 25 লাখ টাকা।
তাকে দেয়া হচ্ছে 50,000 টাকা, তাও আর বলছে 2 দিন পরে আসেন। এই যে জনগণকে আপনারা ফিরাই দিচ্ছেন, কালকে কোনো জনগণ কি আর তার টাকা ব্যাংকে রাখতে যাবে? কিছু ফেক ভিডিও দেখাচ্ছেন জনগণ টাকা রাখছে, এরকম কিছু ভিডিও দেখায় দেখায় কি আর সবাইকে বোকা বানানো যাবে? আপনি যেভাবে একটা ব্যানার দেখে বোকা হন, জনগণ কি এত সহজে বোকা হয়? কিছু জনগণ বোকা হয়। তারপর আবার কি করছেন? গুম সংস্কৃতিটাকে ফিরে যাচ্ছে। একজন ক্রিকেটার নাইমকে পুলিশ তুলে নিয়ে গেছে, সে পুলিশ সব প্রমাণ থাকার পর আবার অস্বীকার করছে। কি ব্যবস্থা নিচ্ছে পুলিশের ব্যাপারে? শিবিরের একজন কেন্দ্রীয় নেতাকে গুম করে বলতেছেন যে গুম করায় সে আবার গুম থেকে তাকে গিলতে না পেরে তাকে ফেরত দেওয়া হয়েছে, এরপর আবার তার বিরুদ্ধে মামলাও করছেন। কেন করছেন? তো মামলাটা আগে করতেন, গুম করার আগে করতেন, করে তারপরে তাকে মামলায় গ্রেপ্তার দেখাইতেন, কি হতো? এই গুম খেলাটা কেন খেলতেছেন? তার বিরুদ্ধে কোনো মামলা দাঁড় করাইতে পারবেন না বলেই তো গুমটা করেছেন। সেই আওয়ামী লীগকে যদি আপনারা ফিরিয়ে আনেন, আওয়ামী লীগের কালচার যদি ফিরিয়ে আনেন, আপনাদেরকে কিন্তু সেই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে সেই জায়গায় ফিরে যেতে হবে। জনগণ আপনাদেরকে ছাড়বে না। এই জনগণকে আর বোকা ভাবার কোনো কারণ নাই। আপনি ভাবতেছেন আপনার সোশ্যাল সাইটে কিছু ছাত্রী আছে আপনার বন্দনা গাইতেছে, এরা কিন্তু বালির ট্রাক সরাইতে চায় নাই। আর কয়টা দিন সবুর করেন, দেখেন যে এরা আপনার বালির ট্রাক সরাইতে চায় কিনা। এরা অপেক্ষা করবে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হওয়ার জন্য, যেভাবে অপেক্ষা করেছে আপনার জানাজায় উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু বালির ট্রাক সরাতে যাবে না। সতর্ক হন। অপপ্রচার, নিজে প্রধানমন্ত্রী হয়ে জনগণকে ওড়না করে জনগণের বিরুদ্ধে অপপ্রচার করার কালচার বন্ধ করুন, এই বক্তব্য বন্ধ করেন। যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদেরকে শাস্তির আওতায় আনেন। আল্লাহ হাফেজ।